সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা পদার্থবিজ্ঞানের সমাধান ক্লাসের চতুর্থ সমাধান ক্লাস করব। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার দ্বিতীয় সমাধান ক্লাস। আমরা আজকে বিভিন্ন বোর্ডের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। আমরা প্রথমেই কুমিল্লা বোর্ড 2017 শুরু করছি। এটা তোমাদের দেওয়া শীট, আমরা যে তোমাদেরকে অনলাইনে এসে শীট দিয়েছি, সেই শীটের 7 নম্বর প্রশ্ন, 7 নং প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন, কুবো 2017 এর প্রশ্ন। এটা আমরা এই প্রশ্নের সমাধান এখন করব। এখানে কুমিল্লা বোর্ড 2017 এই সৃজনশীল প্রশ্নটা এইরকম: একটি তড়িৎ ক্ষরণ নলে এক্স রে উৎপাদনের জন্য 12.4 কিলোভোল্ট এবং আরেকবার 24.8 কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তির 0.3% এক্স রে উৎপাদন করে। গতে বলা হয়েছে প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। তোমরা দেখো প্রশ্নে আছে প্রথম ক্ষেত্রে বিভব পার্থক্য ছিল, তড়িৎ ক্ষরণ নলে বিভব পার্থক্য ছিল 12.4 কিলোভোল্ট। আমরা জানি একটা ইলেকট্রনের আধান যদি ই হয় আর এটা যদি ভি বিভব পার্থক্যে গতিশীল হয়, ই মানের একটা ইলেকট্রন, স্মল ই মানের একটা ইলেকট্রন ভি বিভব পার্থক্যে গতিশীল হলে এর গতিশক্তি ইকুয়াল টু হয় ইভি, গতিশক্তি ইভি। আবার ইলেকট্রনের ভর এম আর বেগ, সর্বোচ্চ বেগ যদি ভি ম্যাক্স হয়, তাহলে আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেহেতু এটা সর্বোচ্চ গতিশক্তি ভি ম্যাক্স স্কোয়ার। সুতরাং ক প্রশ্নটা এরকম বলা হয়েছে যে ইলেকট্রনের সর্বোচ্চ, প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করতে, তা আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই ভি নট। আবারও বলছি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এটা ইলেকট্রনের গতিশক্তি, আমরা গতিশক্তির সূত্র জানি। আবার ইলেকট্রনের আধান যদি ই হয়, বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে গতিশক্তি সমান ই ভিও হয়। তাহলে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ভি। অনেকে ভি নটও দেয়, আমরা ভি নটও দিতে পারি, হাফ এম ভি নট। বা আমরা বের করব ভি ম্যাক্স। এখানে এম ইলেকট্রনের ভর, এটা আমরা মুখস্থ জানি, 9.1 into 10 to the power minus 31 কেজি। ই ইলেকট্রনের আধান ইকুয়াল টু 1.6 into 10 to the power minus 19 কুলম। এখানে ভি নট, প্রথম ক্ষেত্রে ভি নট ইকুয়াল টু, আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু চাইছি আমরা ভি ওয়ান ধরি, ভি ওয়ান ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি ভি ওয়ান ইকুয়াল টু ধরা হয়েছে 12.4, 12.4 কিলোভোল্ট, কেভি কিলোভোল্ট ইকুয়াল টু 12.4 কিলোভোল্টকে ভোল্টে নিতে হলে 1000 গুণ করতে হবে, 10 কিউব ভোল্ট। এই এখন আমাদের বের করতে হবে সর্বোচ্চ গতিশক্তি ভিম্যাক্স। তাহলে আমরা জানি এত, বা ভিম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এত, শুধু ভিম্যাক্স ইকুয়াল টু হবে, স্কোয়ার না দিয়ে ভিম্যাক্স ইকুয়াল টু হবে √2 ই ভি ওয়ান বাই
এম। আমরা এখানে ই ভি1 এবং এম এর মান এখানে আছে, এই মানগুলি যদি বসাই তাহলে যে মানটা পাবো আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি যাতে পরবর্তীতে, আচ্ছা এই মানটা হবে ই Vmax1 equal to 6.6 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ Vmax equal to এত পাই। এরপরে খ গেল। এরপরে খ এর ক্ষেত্রে চাওয়া হয়েছে যে উদ্দীপকে উৎপাদিত দুই ধরনের এক্স রে এর কোনটির ভেদনযোগ্যতা বেশি। ভেদনযোগ্যতা কার বেশি এটা নির্ভর করে দুটা জিনিসের উপর। যে ইলেকট্রনের গতিশক্তি বেশি তার যে ফোটনের গতিশক্তি বেশি তার ভেদনযোগ্যতা বেশি হবে, যে ফোটনের গতিশক্তি কম তার ভেদনযোগ্যতা কম হবে। আবার গতিশক্তি ছাড়াও ভেদনযোগ্যতা কম্পাঙ্ক দিয়ে নির্ণয় করা যায়। যে ফোটনের কম্পাঙ্ক যত বেশি সে ফোটনের ভেদনযোগ্যতাও তত বেশি। কম্পাঙ্ক দিয়ে ভেদনযোগ্যতা নির্ণয় করাই মানে তুলনা করাই সবচাইতে ভালো, এজন্য আমরা কম্পাঙ্ক দিয়েই করি। আমরা জানি এটা খ প্রশ্ন, আমরা এখন উত্তর দেব। এখানে বলা হয়েছে যে ইলেকট্রনের 0.3% এক্স রে উৎপাদন করে। তাহলে আমরা ইতিপূর্বে পেয়েছি, আমরা ওইটা কথাটা একটু লিখে নেই। ইলেকট্রনের গতিশক্তির 3% এক্স রে উৎপাদন করলে ইলেকট্রনের গতিশক্তির 3%, 0.3% যদি কি উৎপন্ন করে 0.3% এক্স রে উৎপাদন করলে, এক্স রে উৎপাদন করলে, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি কত ইভি, এই ইলেকট্রনের গতিশক্তির 3% অর্থাৎ 0.3% ইভি কি করে এই 3% গতিশক্তি এক্স রে উৎপাদন করছে। তাহলে আমরা লিখতে পারি যে E1 ইকুয়াল টু, প্রথম ক্ষেত্রে আমরা শক্তিকে যদি E1 ধরি, প্রথম ইলেকট্রনের গতিশক্তি এত হলে প্রথম ক্ষেত্রে গতিশক্তি, ফোটনের গতিশক্তি E1 ইকুয়াল টু কার সমান হবে? ইলেকট্রনের গতিশক্তির সমান। E1 ইকুয়াল টু হবে E1 ইকুয়াল টু 0.3% EV1। এখানে EV1 সবকিছুর মান আমরা জানি, বা আমরা লিখতে পারি HF1 E1 অর্থাৎ ফোটনের শক্তি সম্বন্ধে আমরা জানি HF অথবা HC বাই ল্যামডা। তাই E1 ইকুয়াল টু HF1 ইকুয়াল টু 0.3% EV1 বা F1 ইকুয়াল টু
তাহলে F1 ইকুয়াল টু কত হয়? F1 ইকুয়াল টু 0.3%, এটাকে আমরা পার্সেন্টেজে নিলে 0.03 এত পার্সেন্ট EV1 বাই H। আমরা জানি H প্ল্যাঙ্কের ধ্রুবক, H ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, H ইকুয়াল টু 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এই মানগুলি বসালে আমরা F1 ইকুয়াল টু পাই, এই সমস্ত মান বসালে এই 3% EV1 H এগুলির মান বসালে আমরা পাই F1 ইকুয়াল টু, যেটা পাওয়া যায় সেটা হলো 8.98 into 10 to the power 15 হার্টজ F1। সুতরাং F1 ইকুয়াল টু, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের কম্পাঙ্ক পাওয়া গেল এত। দ্বিতীয় ক্ষেত্রে সে একই সূত্র F2 ইকুয়াল টু, আমরা যদি একইভাবে বসিয়ে দেই F2 ইকুয়াল টু এই সূত্র মতে আর কি, F2 ইকুয়াল টু হবে 0.3% EV2 বাই H। এখানে শুধু V2 এর মানটা আমরা আলাদাভাবে পাই, V2 ইকুয়াল টু, V2 তোমরা উদ্দীপকেই পাবে, V2 ইকুয়াল টু হলো 24.8 কিলোভোল্ট ইকুয়াল টু 24.8 ইন্টু 10 কিউব, অর্থাৎ 1000 ভোল্ট। এই মানগুলো বসালে F2 ইকুয়াল টু পাওয়া যায়, F2 ইকুয়াল টু, সুতরাং F2 ইকুয়াল টু আমরা পাই 17.95 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। এই তাহলে F1 ইকুয়াল টু এত, F1 ইকুয়াল টু এত, F2 ইকুয়াল টু এত। স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে F2 ইজ গ্রেটার দেন F1। যেহেতু আমরা এই দুইটা মান থেকে দেখতে পেয়েছি, যেহেতু F2 is greater than F1, বলা হয়েছে কি যে কোন ক্ষেত্রে উদ্দীপক কোনটির ভেদনযোগ্যতা বেশি। যেহেতু F2 is greater than F1, সুতরাং দ্বিতীয় ক্ষেত্রের গতিশক্তি, সেহেতু দ্বিতীয় ক্ষেত্রে সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে এত ইজ গ্রেটার দেন এত, সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে এক্স রে এর ভেদনযোগ্যতা বেশি। দ্বিতীয় ক্ষেত্রে এক্স রে ভেদনযোগ্যতা বেশি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমরা প্রথম প্রশ্ন অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটার সমাধান করলাম। এরপর আমরা তোমাদেরকে যে শীট দিয়েছি অনলাইনে, সেই শীটের 9 নাম্বার প্রশ্নটা আমরা করব। তোমাদের বুঝতে অসুবিধা হতেই পারে, আমি আবারও বলছি, বুঝতে অসুবিধা হলে তোমরা মোবাইলে মেসেঞ্জারে, ইমো বা
হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু এ পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করো নাই। তাতে আমি ধরে নিতে পারি দুইটা, এক সবটাই বুঝেছ, অথবা দ্বিতীয়ত তোমরা কোনোটাই বোঝার চেষ্টাই করো নাই। এই দুটার একটা, তবে দ্বিতীয়টার সম্ভাবনাই তোমাদের ক্ষেত্রে খুব বেশি, অর্থাৎ বোঝার চেষ্টা করছো না বা করছো না। অবশ্য এটাও হতে পারে, যেমন কিছু কিছু স্টুডেন্ট ওটা রিপ্লাই দেয় যে স্যার আমরা এগুলি করেছি, এই চ্যাপ্টার করে ফেলেছি। হ্যাঁ, আমি আশা করব সকলেই সবকিছু খুব দ্রুত শেষ করবে। আমরা এখন কুমিল্লা বোর্ড 2016 প্রশ্নটা করবো। তোমাদের 9 নাম্বার, তোমাদের শীটের যে 9 নম্বর প্রশ্নটা, নিলয় সিজিয়াম ধাতুর পাতে 4 × 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করে ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণ পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভবের মান পেল 2 ভোল্ট। পরবর্তীতে সে 6.8 × 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করে। এখানে ইলেকট্রনের ভরও দেয়া আছে। গতে বলছে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ এটা আমরা আগেও নির্ণয় করেছি, আগেরটার মতোই। প্রশ্নটা 9 নাম্বার প্রশ্ন। 9, এটা কোন বোর্ডের 9 নাম্বার প্রশ্নটা? বোর্ড কুমিল্লা বোর্ড 16, কুমিল্লা বোর্ড 2016। ক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, এটা গ থাকে, ওটাকে আমরা ক নাম দিয়েছি এখানে। উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। আমরা একটু আগে এটা করেছি, সে একই সূত্র, একই জিনিস। সর্বোচ্চ গতিবেগ আমরা জানি, হাফ mv², হাফ m vmax, সর্বোচ্চ বললে vmax, হাফ m vmax² = e v0। এখানে বা vmax এটা ছোট হাতের ভি, এটা ক্যাপিটাল ভি। vmax = 2√2e v0/m। এখানে m ইলেকট্রনের ভর, আগের অঙ্কেও দিয়েছি, আর লিখবো না। ই ইলেকট্রনের আধান, ওটাও এখানে দেয়া আছে। এখানে v0, এখানে v0 = অর্থাৎ বিভব পার্থক্য, v0 = 2 ভোল্ট। এই মানগুলি বসালে পরে vmax পাওয়া যায়। vmax = কত? 8.38 × 10⁵ মিটার/সেকেন্ড, এই vmax। গ। এরপর ঘ। ঘতে কি চাওয়া হয়েছে? ঘতে বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘতে কি চাওয়া হয়েছে? লাল আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা। এখানে একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা ধাতব পদার্থের উপর আলো ফেললে ইলেকট্রন নির্গত হয়, তবে আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে ইলেকট্রন নির্গত হবে কি না। এখন এই সর্বনিম্ন একটা নির্দিষ্ট সর্বনিম্ন কম্পাঙ্কের আলো আছে, যেটা পড়লে ইলেকট্রন নির্গত হবে। তার চেয়ে কম কম্পাঙ্কের আলো পড়লে ফটো ইলেকট্রন নির্গত হবে না। আমাদের তাহলে এই যে সর্বনিম্ন শক্তি নিয়ে, যে শক্তি নিয়ে পড়লে ইলেকট্রন নির্গত হবে কোন ধাতব পৃষ্ঠে, ওই সর্বনিম্ন শক্তিকে বলা হয় কার্য অপেক্ষক। আমাদের জেনে নিতে হবে এই ধাতব পদার্থের, অর্থাৎ এখানে কি ধাতব পদার্থটা কি? সিজিয়ামের কার্যপেক্ষক কত বের করে নিতে হবে। আগে আমরা কার্যপেক্ষকটা বের করে নেই, তারপরে লাল আলো পড়লে ফটোতড়িৎ ঘটবে কিনা সেটা আমরা দেখব। তাহলে সিজিয়াম ধাতুর কার্যাপেক্ষক আমরা প্রথমেই খ,
সিজিয়াম ধাতুর কার্যাপেক্ষক, সিজিয়াম ধাতুর কার্যাপেক্ষক অর্থাৎ ইলেকট্রন নির্গত হওয়ার জন্য যে সর্বনিম্ন শক্তি সেটাই কার্যপেক্ষক। সিজিয়াম ধাতুর কার্যপেক্ষক ডাব্লিউ নট হলে, কার্যপেক্ষককে ডাব্লিউ নট ধরা হয়, ডাব্লিউ নট হলে, সিজিয়াম ধাতুর কার্যপেক্ষক ডাব্লিউ নট হলে একটা সূত্র আছে, ই ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস কেমেক্স। এখানে ই হলো ফোটনের শক্তি, ডাব্লিউ নট কার্যপেক্ষক অর্থাৎ সর্বনিম্ন শক্তি, ধাতুর উপর যে শক্তি আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে, কেমেক্স হলো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি। তাহলে আমাদের বের করতে হবে ডাব্লিউ নট। তাহলে ডাব্লিউ নট ইকুয়াল টু হলো ই মাইনাস কেমেক্স ইকুয়াল টু ই। আমাদের শুরুতেই সিজিয়াম ধাতুর উপর কত আলো ফেলা হয়েছিল, কত তরঙ্গ দৈর্ঘ্যের? 4 × 10⁻⁷ তরঙ্গ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছিল। তাহলে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস কেমেক্স। কেমেক্স হলো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভিমেক্স স্কয়ার হয়, তোমরা একটু আগেই দেখেছো, অথবা হয় ই ভি নট। তো এই ক্ষেত্রে আমরা লিখবো কেমেক্স ইকুয়াল টু ই ভি নট। এখন দেখো এখানে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবকের মান তোমাদের জানা, সি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু, এখানে ল্যামডা ইকুয়াল টু 4 × 10⁻⁷ মিটার। আর ভি নট, এই বাকি মানগুলি আমাদের জানা, বারবার লিখছি না। ভি নট কত? বিভব ছিল 2 ভোল্ট, ভি নট ইকুয়াল টু 2 ভোল্ট। এই মানগুলো যদি আমরা সবগুলো মান বসাই, এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি নট, সবগুলো মান বসালে আমরা ডাব্লিউ নট অর্থাৎ কার্যপেক্ষক পাই 1.77 × 10⁻⁻19 জুল। ডাব্লিউ নট ইকুয়াল টু এত পাওয়া যায়, কার্যপেক্ষক এত। অর্থাৎ এই যে শক্তি, এর চেয়ে এত জুল শক্তির চেয়ে বেশি শক্তি কোন ফোটনের থাকলেই ওই ফোটন আপতিত হলে বা ওই আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে। তাহলে আমরা কার্যপেক্ষক পেলাম। এখন দেখি লাল আলোর ফোটনের শক্তি কত। আবার লাল আলোর ফোটনের শক্তি, লাল আলোর ফোটনের শক্তি ই প্রাইম, ওইটাকে আমরা শক্তিকে ই ধরেছিলাম, এখানে ই প্রাইম ধরলাম, ই প্রাইম ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা প্রাইম লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম। এখানে ল্যামডা প্রাইম ইকুয়াল টু, ল্যামডা প্রাইমটা কত? ল্যামডা প্রাইম হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6.8, ওটা ছিল 4 এত পরিবর্তে এত তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম ইকুয়াল টু হলো 6.8 × 10⁻⁻7 মিটার। আর বাকি মান এইচ সি আমরা জানি। এই মানগুলি বসালে পরে
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় 2. লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ই প্রাইম ইকুয়াল টু পাই 2.925 into 10 to the power minus 19 জুল। এখন ই প্রাইম এতটুকু শক্তি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর শক্তি এত, আর ফটোতড়িৎ ক্রিয়া ঘটার জন্য এখানে কি বলছে, ঘটে বলা হয়েছে যে লাল আলো ব্যবহার করলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কিনা। ফটোতড়িৎ প্রবাহ ঘটতে হলে এত শক্তির প্রয়োজন, লাল আলোর শক্তি এত। নিঃসন্দেহে লাল আলোর শক্তি কার্যপেক্ষ অপেক্ষা বেশি। হ্যাঁ, যেহেতু ই প্রাইম ইজ গ্রেটার দেন ডাব্লিউ নট, সুতরাং ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমরা এরকম পেলাম। এটা মনে রাখবে যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে আলো আপতিত হলে, কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন আপতিত হতে হলে ওই ধাতব পৃষ্ঠের উপর আলো ফেলতে হবে যেই আলোর শক্তি ওই ধাতব পৃষ্ঠের কার্যপেক্ষক অপেক্ষা বেশি। ধরো কোন ধাতব পৃষ্ঠের কার্যপেক্ষক হলো 2 ইলেকট্রন ভোল্ট, এর উপর যদি তুমি কোনো আলো ফেলো যার তরঙ্গ দৈর্ঘ্য 5 ইলেকট্রন ভোল্ট, যেহেতু কার্যপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট, যে আলো ফেলছো তার শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, সুতরাং ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। আবার যদি এরকম হয় যে কোন ধাতুর কার্যপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট, কিন্তু এর উপর আলো ফেলা হলো 1.5 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 2 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম শক্তির আলো, ওইখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না, অর্থাৎ ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে না। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী আমাদের প্রশ্ন হলো তোমাদেরকে দেওয়া শীটের 10 নাম্বার প্রশ্ন। শীটের 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নর এটা সিলেট বোর্ড 2016, সংক্ষেপে সিবো 2016। ক অর্থাৎ সাধারণভাবে যেটা থাকে গ, আমরা এটাকে ক নাম দিয়েছি। কতে কি, আগে আমরা উদ্দীপকটা পড়ে নেই। এখানে বলছে যে পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে হাসান সাহেব 2 মিটার দৈর্ঘ্যের ধাতব বস্তুর ঘনত্ব নির্ণয় করলেন 19.3 × 10 কিউব কেজি পার মিটার কিউব। একটা বস্তুর ঘনত্ব নির্ণয় করেছে, বস্তুটার দৈর্ঘ্য 1 মিটার আর ঘনত্ব পেয়েছে 19.3 × 10 কিউব কেজি পার মিটার কিউব। অন্যদিকে পাবনী বস্তুটির দৈর্ঘ্য বরাবর 0.3 সি বেগে গতিশীল কাঠামোতে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলেন। পাবনী একটি গতিশীল কাঠামোতে আছে, যার গতিশীল কাঠামোটার বেগ কত, 0.9 সি আলোর বেগ, 0.9 সি বেগে গতিশীল একটা কাঠামো থেকে বস্তুটির ঘনত্ব নির্ণয় করলেন। গতে বলা হয়েছে গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। গতিশীল কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য অর্থাৎ ধাতব বস্তুটির গতিশীল দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। ক গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য। গতিশীল কাঠামোতে
বস্তুর দৈর্ঘ্য, ধাতব বস্তুর দৈর্ঘ্য L ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে বস্তুটির দৈর্ঘ্য যেটা দেয়া আছে এটা স্থির দৈর্ঘ্য L নট ইকুয়াল টু 1 মিটার, আর ভি ইকুয়াল টু হচ্ছে 0.9 সি, সি আলোর বেগ। এই ভি স্কোয়ারে এইটা বসাইলে সি স্কোয়ার পাওয়া যাবে, সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা এল ইকুয়াল টু মান বসালে এল ইকুয়াল টু পাই 0.436 মিটার। তাহলে আমরা এটা পেলাম। গতিশীল কাঠামোতে বস্তুটার দৈর্ঘ্য পাওয়া যাবে, যেহেতু যদিও বস্তুর দৈর্ঘ্য 1 মিটার, কিন্তু গতিশীল কাঠামোতে বস্তুটির দৈর্ঘ্য আমরা পাবো অর্ধেকের কম 0.436 মিটার। এরপর খ, খতে বলা হয়েছে, খতে কি চাওয়া হয়েছে বলছে হাসান সাহেব ও পাবনী ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি? হাসান সাহেব অলরেডি ঘনত্ব নির্ণয় করেছে 19.3 19.3 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। বলছে হাসান সাহেব ও পাবনী ধাতব বস্তুটির ঘনত্ব একই পাবে কি? হাসান সাহেবটা পেয়েছি, এখন পাবনীর নির্ণীত ঘনত্বটা দেখি, দুটা যদি সমান হয় তাহলে একই হবে, আর না হলে হবে না। তাহলে আমরা আগে হাসান সাহেবেরটা পেয়েছি, এখন পাবনীরটা বের করব। হ্যাঁ, ধরি এখানে বিষয়টা লক্ষ্য রাখো, হাসান সাহেব আছে একটি স্থির কাঠামোতে, আর পাবনী 0.9 সি বেগে গতিশীল একটা গতিশীল কাঠামোতে আছে। সুতরাং স্থির কাঠামোতে আর গতিশীল কাঠামোতে বস্তুর ভর, দৈর্ঘ্য, সময় এগুলি পরিবর্তন হয়ে যায়। স্থির কাঠামোতে ধরি, স্থির কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য, ধরি স্থির কাঠামোতে ধাতব বস্তুটির দৈর্ঘ্য সমান এল নট, এগুলো আমরা ধরে নিচ্ছি। দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা আমরা জানি, দৈর্ঘ্য এল নট ইকুয়াল টু 1 মিটার। প্রস্থ, ধাতব বস্তুটির দৈর্ঘ্য এল নট ইকুয়াল টু 1 মিটার, প্রস্থ সমান এক্স। উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে একটা বস্তুর আয়তন, উচ্চতা ইকুয়াল টু ধরি ওয়াই, আমরা ধরলাম। দৈর্ঘ্য এল নট, প্রস্থ এক্স, উচ্চতা ওয়াই। ভর, বস্তুটির ধাতব বস্তুটির ভর স্থির কাঠামোতে, ভর ইকুয়াল টু এম নট। ধরি স্থির কাঠামোতে বস্তুর ঘনত্ব, এগুলি সবই স্থির কাঠামোর জন্য, ঘনত্ব ইকুয়াল টু রো নট। ও ঘনত্ব দেয়া আছে আমাদের এখানে, ঘনত্ব রো নট সমান 19 পয়েন্ট, রো নট সমান 19.3 ইন্টু, এটা প্রশ্নে দেয়া আছে উদ্দীপকে, 3 into 10 কিউব কেজি পার মিটার কিউব। সুতরাং এই যদি হয়, সুতরাং বস্তুটির আয়তন, স্থির কাঠামোতে আয়তন, তাহলে এগুলি সবই স্থির কাঠামোর জন্য, স্থির কাঠামোতে, সুতরাং স্থির কাঠামোতে আয়তন ভি নট ইকুয়াল টু, আয়তন ভি নট সমান আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাংলায় লিখে দিলাম বুঝার সুবিধার্থে, ইন্টু উচ্চতা।
বা ভি নট ইকুয়াল টু দৈর্ঘ্য এল নট, প্রস্থ এক্স, উচ্চতা ওয়াই, এল নট এক্স ওয়াই। বা আমরা লিখতে পারি বা ভি নট ইকুয়াল টু এল নট কত, 1 ইন্টু এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই। ভি নট ইকুয়াল টু এক্স ওয়াই। রো নট ইকুয়াল টু ঘনত্ব, স্থির কাঠামোতে ঘনত্ব রো নট ইকুয়াল টু এম নট, ঘনত্ব সমান ভর বাই আয়তন। স্থির কাঠামোতে ঘনত্ব রো নট ইকুয়াল টু এম নট বাই ভি নট। এই গেল স্থির কাঠামোতে বিষয়গুলো। আবার গতিশীল কাঠামোতে ধরি গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য সমান এল। স্থির কাঠামোর দৈর্ঘ্য ছিল এল নট, গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য সমান এল, যেটা আমরা ইতিপূর্বে বের করেছি, বসালাম না। দৈর্ঘ্য সমান এল ইকুয়াল টু আমরা বসিয়েও দিতে পারি, দৈর্ঘ্য এল ইকুয়াল টু 0. দৈর্ঘ্য এল ইকুয়াল টু 0.436। আমরা কত এটা বের করেছি, এত মিটার। দৈর্ঘ্য, ভর ইকুয়াল টু এম। গতিশীল কাঠামোতে, স্থির কাঠামোতে ছিল ভর এম নট, এখানে ভর ইকুয়াল টু এম। ভর সমান এম। ঘনত্ব সমান ধরি, ঘনত্ব সমান রো। সুতরাং গতিশীল কাঠামোতে আয়তন ভি ইকুয়াল টু, স্থির কাঠামোতে ভি নট, গতিশীল কাঠামোতে আয়তন ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য এল, প্রস্থ এক্স ওয়াই। আসলে এটা দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল, সুতরাং দৈর্ঘ্য বরাবরই পরিবর্তন হবে। ছিল এল নট, হলো এল এক্স ওয়াই, অর্থাৎ বাকিগুলো পরিবর্তন হবে না। যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল, শুধু দৈর্ঘ্য বরাবরই এর পরিবর্তন হবে। এত সমান সমান আমরা লিখতে পারি এল নট ইকুয়াল টু, এই যে এল ইকুয়াল টু 0.436 এক্স ওয়াই। আগের মতোই এল নট, এল এর পরিবর্তে শুধু এই মানটা বসালে এই। ভি ইকুয়াল টু এত। ভর এম ইকুয়াল টু, ভর এম ইকুয়াল টু, আমরা যদি গতিশীল এবং স্থির ভরের মধ্যে একটা সম্পর্ক আছে, ভর এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই মানগুলো বসালে এম নটই, আসলে এই মানটুকু বসালে ওই যে এইটুকুর মান পাওয়া যায় 0.436। এম নট ইকুয়াল টু এত। সুতরাং ঘনত্ব রো ইকুয়াল টু, আমরা উপরে চলে যাই, ঘনত্ব। সুতরাং আমরা প্রথম অংশগুলো একটু মুছে ফেললাম। সুতরাং ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই আয়তন। এটা যেহেতু এটা গতিশীল কাঠামোতে, এই জন্য নট নেই, শুধু এম বাই ভি, এম নট বাই ভি নট নয়। আচ্ছা, এখন আমরা ইতিপূর্বে যেগুলি বের করেছি, বা ঘনত্ব রো ইকুয়াল টু এম ইকুয়াল টু এইটা, এম ইকুয়াল টু এত, এম ইকুয়াল টু এম নট বাই 0.436 ইন্টু ভি ইকুয়াল টু আমরা পাই এই যে এত, ভি ইকুয়াল টু
0.436xy বাই ভি ডিভাইড বাই ভি এর পরিবর্তে লিখতে পারি ভি এর পরিবর্তে 0.436 xy এখন বা রো ইকুয়াল টু এম নট এত ইন্টু এত একই জিনিস, তাহলে 4.436 হোল স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। তোমরা ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছি এক্স ওয়াই ইকুয়াল টু এসে ভি নট, তোমরা আগেই পেয়েছো ভি নট ইকুয়াল টু হলো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট বা রো ইকুয়াল টু এম নট বাই ভি নট, এম নট বাই ভি নট ইন্টু 1 by m naught by v naught into 1 by root over 436 whole square। আচ্ছা, এখন আমরা বা রো ইকুয়াল টু m naught by v naught, তোমরা দেখো আমরা এটা আগেই দেখিয়েছি m naught by v naught ইকুয়াল হলো রো নট ইন্টু এইটাকে বর্গ করলে পাওয়া যায় 5. এটার মান হয় 5.26 বা রো ইকুয়াল টু রো নট, যে মানটা আমরা ইতিপূর্বেই পেয়েছি অর্থাৎ উদ্দীপকে ছিল রো নট ইকুয়াল টু 19.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 5.26। সুতরাং রো ইকুয়াল টু হলো, এটাকে গুণ করলে পাওয়া যায় রো ইকুয়াল টু 101.52 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। আর আমরা হাসান সাহেবের জন্য, এটা পাবনির ক্ষেত্রে প্রাপ্ত বস্তুটার পাবনির ক্ষেত্রে প্রাপ্ত ঘনত্ব, আর হাসান সাহেব মেপেছিল যে ঘনত্ব, হাসান সাহেবের নির্ণীত ঘনত্ব ছিল 19 রো নট, এটা রো, আর হাসান সাহেবের রো নট ইকুয়াল ছিল 19.3 ইন্টু 10 কিউব। সুতরাং আমরা বলতে পারি রো ইজ নট ইকুয়াল টু রো নট। বলছি যে উভয়ের, হাসান সাহেব এবং পাবনির উভয়ের ক্ষেত্রে বস্তুটির ঘনত্ব একই পাবো কিনা, না, এত ইজ নট ইকুয়াল টু এত, সুতরাং উভয়ের ক্ষেত্রে ঘনত্ব একই পাওয়া যাবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আসলে এই ধরনের ক্লাসে প্রথমত আমরা অভ্যস্ত না, এই জন্য হয়তোবা আমরা এখনো পুরোপুরি কৌশলগুলো বুঝতে পারছি না, কিভাবে বললে আরো ভালো বোঝানো যাবে। আর দ্বিতীয় জিনিস হলো এইভাবে ক্লাসগুলির ক্ষেত্রে যেহেতু তোমরা সাথে সাথে প্রশ্ন করতে পারছো না, এই জন্য কিছু ঘাটতি থেকেই যাবে। তারপরে আমি বলবো যে বই খুলে ভালো করে বুঝে এগুলি করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের ভালো বুঝতে পারো এটা কামনা করি, ইনশাল্লাহ তোমরা বুঝবে। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে, আবারও আগামী কোনো ক্লাসে। এতদিনের এই সময়, মাঝখানের সময়টুকু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই তোমরা ইবাদত বন্দেগী আগের চাইতে, যেহেতু সময় অনেক হাতে, একটু বেশি করবে, আল্লাহকে বেশি ডাকবে, আল্লাহর রহমত কামনা করবে। আল্লাহ আমাদেরকে, সারা দুনিয়ার মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক, করোনা থেকে মুক্ত করুক, বিশ্বকে দারিদ্রতা, ক্ষুধা থেকে মুক্ত করুক। আমরা এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।